প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। টেলিভিশন পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজকেও কথা হবে নির্ধারিত একটি বিষয়ে। আজকের আলোচনার শিরোনাম নতুন বাংলাদেশ নিয়ে আমেরিকায় ডক্টর ইউনূস। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। এরপরে আছেন কূটনৈতিক প্রতিবেদক রাগী এজাজ। এই দুই অতিথির সঙ্গে আমরা কথা বলবো আজকের নির্ধারিত বিষয় নতুন বাংলাদেশ নিয়ে আমেরিকায় ডক্টর ইউনূস এই প্রসঙ্গে। তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। সংস্কারের বিষয়ে ঐকমত্য ও ভোটার তালিকা হালনাগাদের পর জাতীয় নির্বাচন হবে আমেরিকায়, বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শ্রমিকদের দাবি মানায় কর্মমুখর শিল্পাঞ্চল, উৎপাদনে ফিরেছে সব পোশাক কারখানা। নিজেদের সমস্যার কারণে আশুলিয়ায় 19টি কারখানা বন্ধ। কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে জঙ্গি, দাগী অপরাধী সহ 900 জন এখনও পলাতক। নিরাপত্তার হুমকি দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের জনগণ নয়, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায় ভারত, বলেছেন বিএনপি নেতা রিজভী। জনগণের বিজয় হয়েছে, বলেছেন মঈন খান। এবং অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়ে ভারতের সাথে শিগগিরই আলোচনা হবে, জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। এই মুহূর্তে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে নানা অনুষ্ঠানে, নানা আয়োজনে তার সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে, বৈঠক হচ্ছে, রয়েছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন আয়োজন। 27শে সেপ্টেম্বর তিনি সেখানে ভাষণ দেবেন। তার আগে তিনি একটি নতুন বাংলাদেশকে সেখানে উপস্থাপন করছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন সরকারটি যাত্রা শুরু করেছে এবং যে নতুন বাংলাদেশটি যাত্রা শুরু করেছে সেই বিষয়ে তিনি বিশ্বকে একটি ধারণা দেওয়ারও চেষ্টা করছেন। আমরা তার সফরকে নিয়ে, সফরের শেষ দিন ঘিরে যে প্রতিবেদনটি, সেটি আমরা একটু দেখে নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে মঙ্গলবার সন্ধ্যায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ। এতে যোগ দেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। বলেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তাদের হতাশ করতে চান না তিনি। তরুণদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। তাদের স্বপ্ন পূরণে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। ডক্টর ইউনূস ক্রিস্টালিনাকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও এজন্য গঠিত 6টি কমিশন সম্পর্কে জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে ক্রিস্টালিনা জর্জিয়েভাকে বলা হয়। এ সময় তিনি বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন জানান। তিনি বলেন, IMF প্রয়োজনীয় সংস্কারে ঋণ বাড়াবে। বাংলাদেশের ব্যাপারে খুবই পজিটিভ এবং বাংলাদেশকে তারা জানিয়েছে যে তারা সর্বাত্মক সহায়তা করবে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। তাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে সংস্কারে সহায়তার আশ্বাস দেয়া হয়। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৪-এর বৈঠকে অংশ নেন ইউনূস।
এদিন কেরি কেনেডির আয়োজনে মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। আমরা দেখছিলাম ডক্টর ইউনূসের সফরের উপর আমাদের প্রতিবেদনটি। যাচ্ছি আলোচনায়। মিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, প্রথমে যাচ্ছি আপনার কাছে। ডক্টর ইউনূস তার এই সফরে যে বিষয়টি গুরুত্ব দিয়ে উপস্থাপন করছেন সেটি হচ্ছিল যে নতুন বাংলাদেশ, এবং এই বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতাও চেয়েছেন, এবং তিনি বলেছেন যে এটি একটি বড় সুযোগ, এই সুযোগটিকে নষ্ট হতে দেওয়া যাবে না। ওনার সফর এবং ওনার সফরের সময়ে ওনার তুলে ধরা বক্তব্য, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ শুনব। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক, প্রথমত কূটনৈতিক প্রতিবেদক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকেই শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এবার জাতিসংঘে যোগদান করেছেন ৭৯তম বৈঠকে, জেনারেল অ্যাসেম্বলির বৈঠকে। তো এটার তাৎপর্যটা একটু ভিন্ন রকম। তিনি এর আগে অনেকবার, বহুবার, অজস্রবার গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, বিভিন্ন সেমিনারে বক্তব্য দিয়েছেন, নোবেল লরিয়টদের কনফারেন্সে যোগ দিয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি গেস্ট স্পিকার হিসেবে গিয়েছিলেন, ওনাকে বিভিন্ন সময় সম্মানে ভূষিত করা হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের বর্তমানে সরকার প্রধান, এর থেকেও সবচেয়ে বড় পরিচয় যে নোবেল লরিয়ট হিসেবে উনি যেই জগৎজোড়া নামটা অর্জন করেছেন, উনি স্বনামেই বেশি আমার মনে হয় পরিচিত। তো সেদিক থেকে ওনার মতো একজন মানুষ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। উনি নিজে বলেছেন যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু ওনার আজকের এই অবস্থান, এবং আমরা যে মুক্তি পেয়েছি ১৬ বছরের অপশাসন থেকে, দুঃশাসন থেকে। আমাদের যে এবারে যে ৭৯তম বৈঠকের যে মূল প্রতিপাদ্য বিষয় যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, এ থেকে কিন্তু বোঝা যায় যে শান্তির পথে যে অগ্রগতি, টেকসই উন্নয়ন, মানবিক মর্যাদাবোধ এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা কিছু প্রয়োজন সমগ্র বিশ্বের, সেটার জন্যই এই জাতিগুলো বা এই সরকার, দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আপনারা মিলিত হয়েছেন। তো সে জায়গা থেকে তিনি সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের জন্য, যেটাকে উনি বলেছেন যে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা লাভ করেছি। এটা উনি ওনার প্রথম ভাষণেই তিনি ব্যক্ত করেছেন। এটা অনেক একটা সিগনিফিক্যান্ট একটা বিষয় যে আমরা একটা নতুন করে চলা আমাদের শুরু হবে। উনি সংস্কারের কথা বলেছেন। উনি একটা কথা বলেছেন, একটু আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে দেখুন ১৬ বছর কিন্তু বিরোধী রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলেন তাদেরও কিন্তু ত্যাগ কম নেই। শুধু যদি আপনি ন্যারো করে ফেলেন, আমি কিন্তু সাধারণ ছাত্রদের, ছাত্রছাত্রী ভাই বোনদের আন্দোলনকে কিন্তু আমি খাটো করছি না। তারা কিন্তু স্পার্কটা করেছে যেটা আমরা ১৬ বছর ধরে পারিনি। একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা বারবার ক্ষমতায় এসে জনগণের ভোটে, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক বেগম খালেদা জিয়ার মতো একজন নারী আপনার কারাগারে ছিলেন আপনার মিথ্যা মামলায়। মানে সাবেক একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি কারাগারে যেতে পারেন, আমরা তো বলেছি যে আমাদের ৪০-৫০ লাখ মামলা, ১ কোটির ওপরে আসামি, সমস্ত কিছু মিলিয়ে আমাদের তো কয়েকশো নেতাকর্মী, ৮০০ থেকে ১,০০০ নেতাকর্মী আমাদের গুম হয়েছে, ৩,৫০০-এর উপরে খুন হয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ড, সমস্ত কিছু মিলিয়ে সবারই কিন্তু ধারাবাহিক ত্যাগ ছিল। কিন্তু আমরা সবাই রাজপথে ছিলাম, আরও অনেকেই ছিলেন, জামাত ইসলাম ছিলেন, অনেক বামপন্থী রাজনৈতিক দল ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিগৃহীত, নিপীড়িত হয়েছেন, কারাগারে আপনার তাদেরকে রাখা হয়েছে। অনেক প্রথিতযশা সাংবাদিক, তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি। অনেকে এক প্রকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন নির্যাতন, নিপীড়নের কারণে। তো আমি মনে করি যে সকল নাগরিক এদেশের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিন্তু রাজপথে নেমেছে। এই সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের অদম্য সাহস নিয়ে তারা যে রাজপথে দাঁড়িয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেট পেতে নিয়েছিল তারা কিন্তু সরে যায়নি। এটাই কিন্তু সাহস জুগিয়েছে অন্যদেরকে, এবং এটাই আপনার হতবাক করেছে পুলিশ ফোর্সকে কিংবা সেনাবাহিনী একটা পর্যায়ে এসে তারা অস্বীকৃতি জানিয়েছে যে সাধারণ জনগণের উপরে তারা গুলিবর্ষণ করবে না, যেটা এই পতনটাকে আরও বেশি ত্বরান্বিত করেছে। তো
তাহলে সবার ইতিহাসে যার যার মর্যাদা আমরা যদি দিতে না পারি, আমরা যদি গোড়াতেই যদি সেটা আপনার কিছুটা নেগলেক্ট করি বা ওভারলুক করে যাই, তাহলে আমি মনে করি যে আমাদের যাত্রাটা কি তাহলে ভুল পথে যাবে। আমি এটা আমার নিজস্ব বিশ্লেষণ থেকে এই কথাটা বললাম। আপনি যখন বললেন আমি একজন লয়ার, হি হু কামস টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, তাহলে আপনি যে পায়াস উইশটা আপনি দেখাচ্ছেন বা করবেন বাংলাদেশের জনগণের জন্য, সেটা নিঃসন্দেহে সবার অবদানটাকে স্বীকার করে কোনো একটা নির্দিষ্ট ক্লাসকে হাইলাইট করে অন্যদেরকে আন্ডারমাইন করে করাটা উচিত না। আমি খুব ছোট মানুষ, আমি আমার ব্যক্তিগত একটা অভিমত আমি রেখেছি। তবে একটা জিনিস যে আপনারা দেখেছেন যে জো বাইডেনের সঙ্গে সাইড লাইনে যে বৈঠকটা হয়েছে, এটা একটা অবিস্মরণীয় ঘটনা, এই ধরনের সহজে কিন্তু হয় না। তো সেখানেও কিন্তু আপনার মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার জন্যে, ভবিষ্যৎ বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য এবং সংস্কারের জন্যে যে সমস্ত রিফর্মগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নেবেন, সেটাতে ওনারা সহযোগিতা করবেন। পারস্পরিকভাবে দুদেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের মাঝে যেন শক্তিশালী মেলবন্ধন তৈরি হয়। অর্থনৈতিক সহযোগিতার কথা বলেছেন। আমরা কিন্তু এখন একটা অর্থনৈতিক বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই পদে আসার কারণে আমি মনে করি যে চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট, অনেক সময় বলা হয়। উনি এই চেয়ারটাতে বসাতে আপনার মনে করেন যে আমরা হয়তো অনেক সুবিধা পাবো, যেটা আমাদের জন্য ইতিবাচক। আমি সেটার জন্য অবশ্যই ওনাকে তো ক্রেডিট দিতেই হবে। আমি তো আগেই বলেছি যে উনি তো স্বনামেই ধন্য। এই বিষয়টা আমি জাস্ট আমার থেকে ভাই অনেক বেশি ভালো বলতে পারবেন, কারণ ওনাদের আমার এই ব্যাপারে কিন্তু এই যে কূটনৈতিক বা আপনার ওই বিদেশ নীতি সম্পর্কে আমার সীমাবদ্ধতা অনেক আছে। আমরা অবশ্যই যাব। রাহিদ এজাজ, আসছি আপনার কাছে। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যে বিন্যাস বা যে বিন্যাসটি কয়েক দশক ধরে আমরা দেখে আসছি, সেখানে নতুন কোনো বার্তা আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। ডেফিনেটলি দেখছি। অসীম ভাই একটু যেটা বললেন, আমার জানা মতো অন্তত আমি 90-এর পর আমরা লিখছি গত 5-6 দিন ধরে, 3 দশকে বিরল মানে বাংলাদেশের কারো কোনো শীর্ষ নেতার সঙ্গে ইউএনজিএ সাইডলাইনে যে মিটিংটা হয়েছে, এমনটা কিন্তু আমরা কখনো দেখিনি। এবং যদি বলি ডক্টর ইউনূস তার নিজের কাজের গুণেই কিন্তু সারা বিশ্বজুড়ে স্বীকৃত, এবং তার যে বন্ধু বান্ধব বিগত সরকারের আমলে যদি দেখি যে তার সঙ্গে যে তিক্ততা সম্পর্ক ছিল, খুব নিয়মিতভাবে চিঠিপত্র দেওয়া, বিবৃতি দেওয়া, এবং তার বন্ধুরা সারা পৃথিবীর নানান প্রান্ত জুড়ে করেছেন। তো সেটিতে আমরা লক্ষ্য করেছি। এবং সবচেয়ে বড় এবং মূল বিষয়টা হচ্ছে 5 আগস্ট আমাদের দেশে যে রাজনৈতিক পট পরিবর্তনটা ঘটে গেছে, সেই ঘটে যাওয়ার পর বাংলাদেশে সবচেয়ে বড় যে ডেলিগেশনটা এসছে সেটি কিন্তু যুক্তরাষ্ট্র থেকে, এবং ইউএস ট্রেজারি লিড করেছে। এবং সেখানে ইউএসটিআর ছিল, স্টেট ডিপার্টমেন্টের ডোনাল্ড লু ছিল, অঞ্জলি কোরের মতো ইউএস অ্যাসিস্ট্যান্ট ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ছিল। তাতে খুব পরিষ্কার ছিল যে বাংলাদেশ যে ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, সেই ক্রান্তি লগ্ন থেকে তার যে উত্তরণ ঘটুক, তাতে যুক্তরাষ্ট্র সব রকমের সহায়তা দেবে। এবং কালকে দেখুন 15 মিনিটের একটা মিটিং, যেটি আমরা দেখেছি খুব 8-60 যে সোফা সেটে বসে আমরা যে ফর্মাল মিটিংগুলো দেখি, এটা কিন্তু খুবই ইনফর্মাল। জেস্টারে বোঝা যাচ্ছে যে আপনি একজন অন্যজনের হাতে হাত রাখছেন, বুকে টেনে তাকে আশ্বস্ত করছেন এবং পরিষ্কার করে বলছেন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা স্বপ্ন যে নামে অভিহিত করি, তাতে পূর্ণ সমর্থন থাকবে জো বাইডেন এবং হোয়াইট হাউসের। আজকে হোয়াইট হাউস তাদের রিড আউটে সেটা বলেছে। তো এটি তো একটা নতুন ডিনামিক্স আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি মিটিংগুলো দেখি, আজকে সামান্থা পাওয়ারের সাথে মিটিং হয়েছে, ইউএসএইডের অ্যাডমিনিস্ট্রেটর। বাই দিস টাইম ওয়ার্ল্ড ব্যাংকের অজয় বাঙ্গার সঙ্গে মিটিং হয়ে যাওয়ার কথা। ইউরোপিয়ান কমিশনের আপনার উর্সুলা ফন ডার লেয়েনের সাথে মিটিং হওয়ার কথা, এবং কালকে ব্লিংকেনের সাথে হবে। সো অল টুগেদার এটা যদি দেখি, যুক্তরাষ্ট্রের সঙ্গে এটি তো কোনো লুকোছাপার বিষয় নয়, যেই যদিও নানান খাতে আওয়ামী লীগ সরকারের আমলে সহযোগিতা ছিল, কিন্তু ত্যক্ততা ছিল অনেক বেশি। প্রকাশ্যে রাজনীতির ময়দানে ছোট বড় যে কোনো নেতা খুব তাচ্ছিল্যের সাথে মার্কিন কূটনীতিকদের সম্পর্কে মন্তব্য করতেন, কথাবার্তা বলতেন। এবং সর্বশেষ যিনি রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, 27 তারিখ আমি যদি ভুল না করি শুক্রবার তিনি অবসরে চলে যাচ্ছেন। তিনি কিন্তু
যে একটা শিষ্টাচার আছে কোনো দেশে দায়িত্ব পালন করলে ক্রেডেনশিয়াল দিয়ে সে দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করেন, বিদায়ের সময় দেখা করেন, কিন্তু তিনি বিদায়ের সময় কোনো দেখা করার ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে কোনো অ্যাপ্রোচও করেননি, কোনো রিকোয়েস্টও করেননি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী কারোর সাথে না, অনেকটা নীরবে তিনি চলে গেছেন। তো যুক্তরাষ্ট্রের সাথে যে তিক্ততার চরম মাত্রায় গেছিল সেটা থেকে একটা বড় রকমের উত্তরণ। এখন আমি যেটা দেখি যে বাইডেনের সাথে এটা মোর সিম্বলিক, এবং এই সিম্বলিক রিলেশনশিপ দিয়ে কিন্তু ডিনামিক্সটা বা ট্র্যাজেক্টরিটা চেঞ্জ হবে বলে বিশ্বাস করি। এবং যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে অল আউট সাপোর্ট দিবে, এবং আমরা যদি দেখি কালকে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা হয়েছে, ইটালির পিএমের সঙ্গে দেখা হয়েছে, তারপর আগামীকাল নেদারল্যান্ডসের প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে। তো অল টুগেদার ওয়েস্টের একটা বিরাট সাপোর্ট এই সরকার পাবে, এতে কোনো সন্দেহ নাই। অস্ট্রেলিয়ার কাছে পাবে, জাপানের কাছে পাবে, এরকম অনেক দেশের কাছে পাবে। তো এইটি আমি মনে করি যে সম্পর্কের একটা উত্তরণ বলবো যে পশ্চিমা বিশ্বের সঙ্গে, এতে কোনো সন্দেহ নেই। আর যেই খবরটি আপনারা শুরুতে দিয়েছেন সংস্কার এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে, তিনি বলেছেন যে খুব ওয়ার্ল্ড ব্যাংক না, IMF এর সঙ্গে 6টা সেক্টরে যে 11ই সেপ্টেম্বর কমিশন করে দেওয়া হয়েছে, সেটি বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, সংবিধান এবং নির্বাচন কমিশন। সেই কমিশনের আমরা ইতিমধ্যেই জানি 31শে ডিসেম্বর একটা ডেডলাইন করে দেওয়া হয়েছে। এবং প্রশ্ন উঠতে পারে, যেহেতু IMF এর কাছে আমরা যে আর্থিক সংকটে আছি, সেটা IMF এর কাছে লোনটা বাড়তি পাওয়া যায় কিনা। আমেরিকান ডেলিগেশন যখন 15 তারিখ ঘুরে গেছে, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, নভেম্বরে মিটিং আছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ক্যাপ বাড়ানো যায় কিনা। তো অবভিয়াসলি তাদের কাছে তো ডক্টর ইউনূসের তুলে ধরার বিষয় আছে যে সরকার কি করবেন, পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে যেটি তিনি বলছিলেন যে বিপ্লব অভ্যুত্থান যে নামে অভিহিত করি না কেন, সেখানে তো অনেকের অবদান ছিল। তো সেই জায়গাতে ডক্টর ইউনূস পরিষ্কার করে বলেছেন যে সুপারিশগুলো যখন জমা পড়বে, সেই সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। সেই আলোচনার শেষে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যখন ঐকমত্য হবে এবং পাশাপাশি আপনার নতুন ভোটার তালিকা চূড়ান্ত হবে, তখন আমরা হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলেছেন। এখানে প্রাসঙ্গিকভাবে আমি মনে করি যে গতকাল রয়টার্সের একটা সেনাপ্রধানের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদন ছাপা হয়েছে। তিনি 18 মাসের একটা সময়সীমার কথা বলেছেন, যে তিনি আশা করেন যে 18 মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের উত্তরণ ঘটবে এবং যে পরিস্থিতি আসুক সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে এই অন্তর্বর্তী সরকারকে। তো সব মিলিয়ে আপনি যদি বলেন, আমি শেষ করি এই দফায় এটা বলে যে আমাদের এখানে যে পট পরিবর্তনটা ঘটেছে তার মূল স্পিরিটটা ছিল বৈষম্যের বিলোপ, এবং কাকতালীয়ভাবে এবারকার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের স্পিরিটও তাই, এন্ড অফ ডিসক্রিমিনেশন। তো সেই জায়গায় এই যে বৈষম্য বিলোপের কথা যখন আমরা বলি, ওনার সঙ্গে মিলিয়ে আমিও শুরু থেকেই বলছি, আমরা হয়তো অবশ্যই যে অভ্যুত্থানটা হয়েছিল শান্তিপূর্ণ একটা আন্দোলন, যেখানে আপামর জনসাধারণ যুক্ত হয়ে গেছিল, সেটি শুধু কোটার মধ্যে সীমিত থাকেনি। সেটি অর্থনৈতিক সংকট, বৈষম্য, বেকারত্ব বলুন, তারপর প্রাইস কমোডিটি বলুন, লুটপাট বলুন, সব মিলে এক জায়গায় এসেছিল বলে শান্তিপূর্ণ একটা জিনিস সহিংস জায়গায় চলে যায় এবং সব শ্রেণী পেশার মানুষ আসে। তো আমি এই যে অভ্যুত্থানের অর্জনের কথা বলেন, সেখানে কিন্তু সমাজের নানান শ্রেণী পেশা, মত, রাজনৈতিক মতাদর্শ সবার কিন্তু মিলিত একটা শক্তি বা অবদান ছিল, এটা বোধহয় ভুলে গেলে চলে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে উনি বিরোধী দলের রাজনীতি, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত সময়গুলোতে যে রাজনৈতিক পরিমণ্ডলে এবং সামাজিক পরিমণ্ডলে যেই আপনার কথা বলার সুযোগ ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সবগুলো মিলেই কিন্তু এই জায়গায় এসছে, এবং এই জায়গায় এসছে বলে একটা চূড়ান্ত পরিণতির দিকে গিয়েছে। হয়তো এমন এক সময় ধারণা কথা হতো যে আওয়ামী লীগ সরকারের বোধহয় কোনো স্বাভাবিকভাবে কোনো শেষ হবে না বা পতন হবে না, কিন্তু সারা বিশ্বের মানুষ দেখেছে মানে আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, যেটা আমি মনে করি রাজনৈতিক ইতিহাসের জন্য, গবেষণার জন্য, বিশ্বের যে কোনো প্রান্তের জন্য খুব একটা অদ্ভুত উদাহরণ হতে পারে, যে একটা শান্তিপূর্ণ আন্দোলন থেকে কিভাবে একটা স্বৈর শাসন বলুক, গণতান্ত্রিক মোড়কে থাকলো, একনায়কতন্ত্র ছিল, সেটার পতন ঘটতে পারে। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরব আমাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে একটি বিরতির। ফিরব অল্প সময়ের ভেতর।
আশা করি সঙ্গে থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতি সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। পেশা নাসিরুদ্দিন আহমেদ অসীম, এবার আপনার কাছে আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে সংস্কারের ব্যাপারে একটি মতৈক্য হওয়া এবং ভোটার লিস্ট যে তালিকা সেটি চূড়ান্ত হওয়া, এই দুটো বিষয় হয়ে গেলে পরই নির্বাচনের কথা উনি বলেছেন। এই বিষয়ে একটু আপনার কথা শুনতে চাই। সংস্কারের কথা উনি যেটা বলেছেন যে সবার কথা যেটা উনি মেন করেছেন সেটা তো হচ্ছে যে মনে করেন সংস্কারের মধ্যে প্রশাসনিক সংস্কার আছে, আপনার রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে, সে সমস্ত জায়গাগুলো আছে, ইনস্টিটিউশন আছে। এখন এই সংস্কার মানে কোনটা সংস্কার, কি রাজনৈতিক সংস্কার নাকি একটা নির্বাচন করার জন্যে যেটুকু না করলে নয় সেটুকুটা কিন্তু আমি মানে ঠিক একটা বুঝতে পারিনি আর কি, বা এটা বোধগম্য নয়। আর যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার সংলাপ করবেন ঐকমত্যের ভিত্তিতে, তাহলে সেটা কতটুকু ইনক্লুসিভ। কারণ আমি একটা জিনিস দেখেছি, সেটা তো আগেই ওনারা বলে রেখেছেন, বলেছেন এবং একটা বিষয় এসছে যে কোনো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যদি কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা প্রমাণিত হয় এবং সেটা বেশ মোটা দাগে যদি হয়, মানে খুব যেটার গুরুত্ব বহন করে, যে স্কেলটা যে অনেক বেশি যদি হয় আপনার, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই দল কি নিষিদ্ধ হবে? যদি কোনো দল নিষিদ্ধ হয় তাহলে কি আপনি তার সঙ্গে সংলাপ করবেন? এই বিষয়গুলো ধরেন আরও সময় লাগবে। এখন কথাটা হচ্ছে যে আমরা এই সংস্কারটা তো একটা চলমান প্রক্রিয়া। সব কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে তাহলে বাংলাদেশে আর রাজনৈতিক সরকারের প্রয়োজন নেই। আপনার অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিলে প্রশাসক নিয়োগ করে দেয়, যেমন বিভিন্ন সিটি কর্পোরেশনে, বিভিন্ন পৌরসভায়, বিভিন্ন জায়গায় যেরকম হয় সেটা সেরকম হবে। তাহলে আপনাকে একটা নির্দিষ্ট করতে হবে, আপনাকে কতগুলি আপনার রূপরেখাটা দেওয়া উচিত এরকম, যে আমরা এটা 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 করব এবং এতদিনের মধ্যে আমরা এটা করব, এতদিনের মধ্যে এটা করব। বাংলাদেশের সেনাপ্রধান উনি রয়টার্সের সঙ্গে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন, যেটা দেখলাম, যে উনি 18 মাসের একটা ওনার প্রত্যাশা বা যেটাই হোক না কেন, এটাকে অনেকে সাধুবাদ দিয়েছেন যে কেউ না কেউ বলেছেন সম্ভব উনি মনে করেন। ঠিক আছে, সংস্কার সম্পূর্ণ আপনি করতে পারবেন 18 মাসের মধ্যে, না আমি তা মনে করি না। কারণ আজকে যেই সমস্যাটা আছে সেটা কালকে নাও থাকতে পারে, কালকে নতুন একটা সমস্যা তৈরি হতে পারে, আগামী 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে, নতুন পুরনো সমস্যা আপনার নিরসন হতে পারে। সো এটা আপনাকে কি বলবো আমি, এটা আপেক্ষিক বিষয়। সংস্কার বিষয়টা আপেক্ষিক, সমস্যা আপেক্ষিক, সমাধান সেটা একমাত্র এক্সক্লুসিভ, ওটার একটা রেজাল্ট আপনি পাবেন, কিন্তু নিত্যদিন আপনি যেটা ফেস করবেন তার উপরে ভিত্তি করে কিন্তু আপনার সংস্কার প্রক্রিয়াটা এটা চলমান। এ কারণেই আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। যতদিন এদেশ থাকবে, বিশ্বব্রহ্মাণ্ড থাকবে, বিশ্বব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিন কিন্তু সবাই সংস্কারের মধ্যে দিয়ে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে, মানে এটা চলমান প্রক্রিয়া, এটা এভাবে থাকবে। তো সেক্ষেত্রে যে আমি যে কথাগুলো বলেছি যে মানে আপনার কোন কোন সেক্টর সংস্কারের অনেকগুলো কিন্তু আপনার কমিটি করা হয়েছে, সুদীজন বিজ্ঞজনদেরকে দিয়ে করা হয়েছে। নিঃসন্দেহে ওনাদের যোগ্যতা অনেক বেশি এবং আমি আশা করি ওনারা অবদান রাখতে পারবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী। এটা হলো একটা জিনিস। আরেকটা কথা বললেন যেটা আপনি ভোটার লিস্টের কথা, এখানে একটা জিনিস একটু পরিষ্কার হওয়া উচিত। 2008 সালে ভোটার লিস্ট হয়েছে। ভোটার লিস্ট হওয়ার পরে আপনার সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, যেটা ডিলিমিটেশনস অফ কনস্টিটিউয়েন্সি। তো আমাদেরকে একটু জানার দরকার, বা বাংলাদেশের জনগণের জানার একটা অধিকার আছে যে আপনি কি ডিলিমিটেশন করবেন কি করবেন না। প্রথম কথাটা হচ্ছে এটা। কেন এটা আপনার খুব জরুরি? আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে প্রত্যেক নাগরিক ভোটার হবেন নির্ধারিত সংসদীয় এলাকায়। তার মানে কি, নির্ধারিত সংসদীয় এলাকায় ডিলিমিটেশনটা আগে আসবে। কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেড, সো ডিলিমিটেড, আগে ডিলিমিটেশন, তারপরে এসে ভোটার লিস্ট। কিন্তু আমার কথা হচ্ছে আপনি এখন ভোটার লিস্ট যদি করেন, তারপরে যদি আপনি ডিলিমিটেশন করেন, যেটা 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার করেছেন, ওনারা সংবিধান কিন্তু ভঙ্গ করেছেন। ওনারা ভোটার লিস্ট হবার পরে ডিলিমিটেশনটা করেছেন। এটা একটা অসাংবিধানিক বিষয় ছিল। আর ভোটার লিস্টের কথা যখন আসে
তখন কিন্তু একটা রিজনেবল টাইমের ব্যাপার থাকে। অটোমেটিক্যালি কিন্তু আপনার ভোটার লিস্ট করতে গেলেও কিন্তু বেশ কয়েক মাস লেগে যায়, এবং সে সময় প্রায় ওনারা 1.5-2 বছরের মতো লাগিয়েছেন মোটামুটি নির্বাচন পর্যন্ত শুরু হওয়ার পর থেকে ভোটার লিস্ট এবং ডিলিমিটেশন। সে ডিলিমিটেশনের পরে আবার দেখা গেছে শুনানি হচ্ছে, আপিল হচ্ছে, অনেক কিছু ঘটেছে। তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো আগেই কিন্তু আপনাকে যদি ভোটার লিস্ট আপনি করেন তাহলে তার আগে আপনারা বলেন যে না, বর্তমানে যে নির্ধারিত সীমানা আছে তাতে নির্বাচন হবে, অথবা 2008 সালের আগে যেটা অরিজিনাল ছিল সেই সীমানা অনুযায়ী আপনার ভোটার লিস্ট হবে। তাহলে দুটো ভিন্ন রকম কথা। সো এই কারণে একটু জানা উচিত যে আপনারা কোনটা করবেন, এটাই আমার বক্তব্য। দুটো জায়গাতে আপনার একটু মানে স্পষ্ট করে বুঝবার না, সেটা আমি বলছি, জি আমি এটা বলছি, কারণ আপনি তো সরকার তো সাংবিধানিক, অনির্বাচিত হতে পারে, যা কিছু চলছে তা কিন্তু সংবিধানের মধ্য দিয়েই কিন্তু চলছে। এখন কেউ যদি বলেন যে না এটা তো অনির্বাচিত, অন্তর্বর্তীকালীন সরকার বলে তো কিছু নাই সংবিধানে, না, আর্টিকেল 7 কিন্তু সোর্স অফ পাওয়ার। পিপল, জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণ যেটা চাইবে, জনগণের প্রত্যাশার প্রতিফলনটা ঘটেছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারে। সো এটাও ভেরি মাচ কনস্টিটিউশনাল, কারণ সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য না। এটাই হচ্ছে যে মূল বিষয়। আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি এবার আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসছি সেটি হচ্ছে, এর আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল কূটনৈতিক সম্পর্কের যে বিন্যাস, তাতে কাদের সঙ্গে উষ্ণায়ন ঘটলো সেটি শুনলাম, অবনমনের আশঙ্কা আছে কিনা, কারণ আমরা দেখি যে বিশ্ব রাজনীতিতে কিছু অক্ষ থাকে এবং এক অক্ষের সঙ্গে সম্পর্কের উষ্ণতা আরেক অক্ষের সঙ্গে শীতলতা ডেকে আনে। তো অভিজ্ঞতার নিরিখে একটু সেটাই জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আপনি একটু কায়দা করে আমাকে প্রশ্নটা করছেন যে উষ্ণায়ন অবনমন স্টেট করলেই হয়তো। এখানে তিনজনে ম্যাচিউর দর্শকরা সবাই জানেন, বুঝেন যে 5ই অগাস্টের পর আমাদের আশপাশের সাথে সম্পর্ক ডিনামিক্সটা কেমন, মানে জাস্ট 360 ডিগ্রি একদম ঘুরে গেছে। যে এখনও বলি যে যে পরিবর্তনটা ঘটেছে, যে তাদের কাছে, আমাদের প্রতিবেশী ভারতের কাছে সেটা স্বস্তিদায়ক নয়, এবং সেটি খুব সঙ্গত কারণে আছে। তাদের যে সিকিউরিটি কনসার্নটা ছিল, পার্টিকুলারলি নর্থ ইস্টে তাদের যে অ্যাক্সেসিবিলিটির বিষয় ছিল, বাংলাদেশ হয়ে ট্রানশিপমেন্টের, এগুলো নানান রকম সুবিধাগুলো তারা পেয়েছেন। কিন্তু সবচেয়ে বড় আমি দেখি যে নিরাপত্তাজনিত তাদের যে উদ্বেগ, যেভাবে অ্যাড্রেস করা হয়েছিল সেখানে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য মনে করা হতো যে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক, মাখামাখি বা এটা একটা লিগেসি আছে। কিন্তু বিজেপি আসার পর সেটির কিন্তু কোনো ব্যত্যয় ঘটেনি, সেটা আরও দ্বিগুণ তালে চলেছে। এবং সম্পর্কটা মোর অর লেস, এটা তো জনপরিসরে যে আলোচনা, এটা পরিষ্কার মোর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন ছিল, যেটা যে সম্পর্ক। তো সেই জায়গাতে আমেরিকা দেখুন, আমেরিকার কমন ফ্রেন্ডস হচ্ছে বোধ বাংলাদেশ এবং ভারত, এবং তাদের যে ডেলিগেশন আসে, ডেলিগেশনের একটা পার্ট কিন্তু ঢাকায় আসার আগে দিল্লিতে কথা বলেছে, আমাদের এখানে কথা বলেছে, আবার ফিরে গিয়ে কথা বলেছে। এবং এই যে কথা বলা বলির, কথা চালাচালির একটা ফল হচ্ছে জয়শঙ্করের সাথে মোহাম্মদ তৌহিদ হোসেনের গতকালকে যে বৈঠক বা সাক্ষাৎটি হয়েছিল। এই আপনি ধরেন 5ই আগস্ট পরবর্তী সময়ে এই টানাপোড়েন যে চলছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই, এটা প্রকাশ্যে আছে। সেটা সংখ্যালঘু নির্যাতন বলুন, এ মাসে অন্তত 3 জন বাংলাদেশিকে গুলি করে খুন করেছে বিএসএফ, এর মধ্যে 2টা মাইনর ছেলে এবং মেয়ে ছিল। তারপর বিভিন্ন রকম প্রচারণা আছে, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে গেল কিনা, মৌলবাদের উত্থান ঘটলো কিনা, ইত্যাদি ইত্যাদি নানান প্রসঙ্গ। তো সেই জায়গাতে গতকালকের যে সভাটি 2 পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হয়েছে, সেটাকে আমি ইতিবাচক দিক মনে করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আপনি বলছেন যে উষ্ণায়ন বা সম্পর্কের যে নতুন উত্তরণ একদিকে ঘটছে, অন্যদিকে অবনতিটা কিভাবে হতে পারে। তো সেই জায়গায় যুক্তরাষ্ট্র একটা ভূমিকা পালন করছে বলে অ্যাপারেন্টলি আমি মনে করি। এবং কারণ এই অঞ্চলে যদি অস্থিতিশীলতা তৈরি হয়, বিশেষ করে আমরা 2017-র যে রোহিঙ্গা সংকট শুরু হয়েছিল সেটির কিন্তু উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে মিয়ানমারে 2021 সালে সামরিক শাসন শুরুর পর। এবং রাখাইনে আজকে আরাকান আর্মি নামে বিচ্ছিন্নতা গোষ্ঠী নিয়ন্ত্রণে নিয়েছে। তো একদিকে বাংলাদেশে এক ধরনের স্টেবিলিটি ছিল যেভাবেই হোক না কেন, তো সেইটাতে যদি প্রতিবেশী দেশের সাথে টানাপোড়েন ঘটে, এবং মিয়ানমারের অশান্ত পরিস্থিতির ঢেউ কিন্তু ভারতেও লেগেছে, মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে। তো এটি যদি চলতে থাকে, এটা কারোর জন্য সুখকর নয়।
আবার ধরুন চীন, ভারতের পাশাপাশি আমি যদি বলি গত 15 বছরে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অনেক বড় পরিসরে চীনের সঙ্গে আমাদের যুক্ততা হয়েছে, এবং যে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য হয়েছে তাতে স্বচ্ছতা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এটা নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা বিতর্ক রয়েছে। এবং যে এই প্রকল্পগুলোর খরচ কত, কেন এত বড় বড় প্রকল্প আমরা করতে গেলাম, এবং এই প্রশ্ন আসছে তাহলে পশ্চিমের সাথে ঝুঁকে গেলেই আমরা কি চীনের সাথে সব কিছু বন্ধ করে দেবো, সেটা হওয়ার সুযোগ নেই। আমি যখন সরকারি পরিসরে আলোচনাগুলো বলি যে বিএনপির সাথে চীনের একটা টানাপোড়েন ছিল, সেটাতে যেতে পরিবর্তন হয়েছে। আমরা সম্প্রতি দেখেছি বিএনপির চেয়ারপারসন অফিসে গিয়ে চাইনিজ অ্যাম্বাসেডার দেখা করেছেন। আমি যদি ভুল না করি গত 5-7 বছরে কোনো চাইনিজ অ্যাম্বাসেডার কিন্তু বিএনপির সাথে অফিসিয়ালি এভাবে এঙ্গেজ হয়নি। অর্থাৎ তাদেরও একটা বোধোদয় হয়েছে শুধু সরকারের সাথে বা এক পক্ষের সাথে চললে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব না। এবং 2014 পর আমি যদি ভুল না করি 14 নির্বাচনের পর ভারতীয় হাইকমিশনের সম্প্রতি 2 দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একটা ডেলিগেশনের সাথে গেছেন। তো বিষয়টা হচ্ছে কি, দেখুন সম্পর্কটা কিন্তু হওয়া উচিত মানুষে মানুষে, সবগুলো মত পথের লোকজনের সাথে। সেটা যদি হয় সম্পর্কটা অনেক বেশি টেকসই হয়, জুৎসই হয়। এবং খোলা মনে, আমি একটু আগে যেটা বলছি যে এই মুহূর্তে ভারতের সাথে টানাপোড়েন বা সংকট চলছে, আপনি এটাকে অস্বস্তিও বলতে পারেন, সেটি প্রকাশ্যে খোলা মনে স্বীকার করে নেওয়া ভালো। আমি যদি সেটা সমাধান করতে চাই, আর যদি আমি সেটা স্বীকার না করি, অস্বীকার করি, তাহলে সংকট বলুন, অস্বস্তি বলুন, সেটা কাটবে না, কাটার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আসবো আপনাদের কাছে। আলোচনা যাচ্ছে একটা বিরতিতে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের সময় হয়ে গেছে। আরও একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর। আশা করি সঙ্গী থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও ফিরছি আলোচনায়। মিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, এবার আপনার কাছে আসছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের যে সম্পর্ক, সেই জায়গাগুলোতে কিছু হয়তো আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে হয়তো কিছু পরিবর্তন আসবে বা আমরা কিছু পরিবর্তন দেখছিও। সেই জায়গাটিতে একটু আপনার পর্যবেক্ষণ বা আপনার চিন্তা। আপনাকে ধন্যবাদ। আমি রাহিদ ইজাজ ভাই যে কথাটা বললেন, যে পরিবর্তনটা যে পরিলক্ষিত হচ্ছে, যেটা খুব ভিজিবল, যেটা যে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন, তারপরে চাইনিজ অ্যাম্বাসেডার আপনার গুলশান অফিস চেয়ারপারসনের কার্যালয়ে আপনার ভিজিট করেছেন, মহাসচিবের সঙ্গে কথা বলেছেন। আমাদের তো মানে এই অঞ্চলের যে শান্তি বলেন আপনার, বা স্ট্র্যাটেজিক মানে গ্লোবাল যে ইম্পর্টেন্সটা, যেটা সেটা যুক্তরাষ্ট্রের স্বার্থ কিন্তু জড়িত। আর ইন্ডিয়া তো সবচেয়ে বড় ল্যান্ড বর্ডার শেয়ারিং কান্ট্রি হলো আমাদের সঙ্গে ভারত। তো ভারতের সঙ্গে মনে করেন যে বাণিজ্য, তারপরে অভিন্ন নদীর পানি, আপনার অনেক কিছু জড়িত আমাদের দেশের সাথে। আবার চায়নার কথা রাহিত ভাই যেটা বললেন, যে তারা আপনার অনেক ইনভেস্ট করেছে এদেশে, তাদের অনেক পাওনা দেনা আছে, আর তারা কিন্তু আপনার সমগ্র বিশ্ব জুড়ে ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। কিন্তু এই মুহূর্তে সমর শক্তির কথা বাদই দিলাম, তো সেদিক থেকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বললেন রাহিত ভাই, যে ওই চালাচালি বলেন বা সমস্ত কিছু দেখা গেছে ভায়া মিডিয়া হয়ে আসে এখন। একটা সময় হয়তো বা ছিল যে বাংলাদেশের সঙ্গে সরাসরি সম্পর্ক ছিল, আবার একটা সময় বাংলাদেশের সঙ্গে চায়নার সম্পর্ক খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। যেমন চেয়ারম্যান মাও এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তখন চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে বেশি ভালো ছিল। যে কোনো কারণে হোক, আমি যেটা বুঝি যে জোট সরকার যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006-এর মধ্যে, কোনো একটা সময় দেখা গেছে সম্পর্কের অবনতি ঘটেছিল। সেটা হয়তোবা দেখা গেছে তাইওয়ান ইস্যুতে, তাইওয়ানের ট্রেড কনসুলেট নিয়ে একটা বিষয়, এটা হয়তোবা ছিল। এখন দেখা গেছে যে ব্যক্তিগতভাবেও বা রাজনীতিতেও কেউ পারস্পরিকভাবে আপনার চিরশত্রু থাকে না, বা চিরবন্ধু বলেও কেউ থাকে না, চিরশত্রু বলেও থাকে না। দেখা গেছে যে একটা পরিবর্তন যেহেতু হয়েছে, সবাই আপনার চাইবে যে আগামীতে কারা, মানে স্টেক হোল্ডার কারা বর্তমানে এই মুহূর্তে, যে ফিউচারে কারা আসতে পারে ক্ষমতায়, তখন তাদের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো করার জন্য একটা নতুন এভিনিউ এক্সপ্লোর করার চেষ্টা করে। তো সেটারই অংশ হিসেবে এটা করছেন। আর আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই।
মানে বন্ধু বললে তো তাহলে আমি তো কাউকে বাদ দিতে পারবো না, সে ভারত, পাকিস্তান, চায়না বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলো বলেন, প্রত্যেকটাই। কথাটা হচ্ছে যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে জনগণের যে আশা আকাঙ্ক্ষা চাহিদা তার উপর, কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠীর ওপর না। এটা কখনো হওয়া উচিত না, আমরাও সেটা চাই না। ভারত যেটা করেছে, ভারত শুধুমাত্র একটা দলের প্রতি বা একজন নেত্রী বা অর্থাৎ ভারতের দৃষ্টিতে কি এমন ছিল যে যিনি আগে ছিলেন তিনি এই রাষ্ট্রের মালিক? তার মানে মালিক তো সমগ্র জনগোষ্ঠীকেই রিপ্রেজেন্ট করেন, সে কারণে বোধহয় তারা মালিকের সঙ্গে আপনার তাদের সম্পর্কটা রেখেছিল। জনগণের মধ্যে যেই হতাশা বা ক্ষোভ, সেটা কিন্তু অনেক দিন থেকে মানে ভারত বিরোধী সেন্টিমেন্ট, এটা বলার কোনো অবকাশ নেই, এটা ভিজিবল ছিল সব সময়। কিন্তু বিভিন্ন সময় এসে যে ভারতীয় পণ্য বর্জন, ভারতের আগ্রাসন, ভারতের সঙ্গে এই দলের সম্পর্ক, অন্যান্য দলগুলিকে আপনার অবহেলা করা, উপেক্ষা করা, কিংবা আপনার যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল গত অনেকগুলো বছরে, তো সে জায়গাটা থেকে আপনার ভারত কতটুকু বেরিয়ে এসে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কটা করতে পারবে, আবার সেদিক দিয়ে তারা আপনার এবং যুক্তরাষ্ট্র, ভারত সব সময় আপনার উদ্গ্রীব থাকবে একটা বিষয়ে, চায়নাকে নিয়ে আপনার সব সময় তারা উদ্গ্রীব আছে। তো এখন দেখুন যে রাজনৈতিক দল বা যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, আমি তো মনে করি যে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, যে কূটনীতিটা সেরকমই হওয়া উচিত, যেটাতে কেউ অফেন্ডেড না হন, আবার কেউ খুব বেশি উৎসাহী খুশি না হন। যে সম্পর্কের উষ্ণায়ন কিংবা সম্পর্কের শীতলতা, আমরা সেটা চাই না। আপনার স্বাভাবিক নিয়মে যা হওয়া উচিত, আমি মনে করি আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেভাবে এগোবে। ধন্যবাদ আপনাকে জাহিদ ইজাজ। এবার আসছি আপনার কাছে। আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যখন প্রেসিডেন্টের যখন কথা হলো, তখন সম্পর্ক পুনরুজ্জীবনের একটা তাগিদ এসেছে এবং অনেকেই ধারণা করছেন যে এই দুদেশের সম্পর্কের একটি পুনরুজ্জীবনের প্রক্রিয়া হয়তো বা চলছে। একটু শুনবো আপনার কাছ থেকে। জি, একটু আবার যেখানে শেষ করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক, সেভাবে যেটা বললেন না যে সবার সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই, খুব অবভিয়াসলি আমি তো সবার সাথে ভালো রাখতেই চাই। আওয়ামী লীগ আমলে ছিল, এখন টানাপোড়েন চলছে, বা সেটি স্থায়ী হোক আপনি কেউ নিশ্চয়ই চায় না, এবং সেটি কারো কাম্য নয়, সেটা বাস্তব ভিত্তিক না। কারণ আমাদের বিপুল সংখ্যক লোক চিকিৎসার জন্য ভারতে যান, আবার ভারতের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাংলাদেশে কাজ করেন। আমরা যদি গত 10 বছর স্ট্যাটিস্টিক্স দেখি, +- 4th লার্জেস্ট রেভিনিউ আর্নিং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এবং খুব ভালো বেতনে খুব বিশেষায়িত কাজে তারা যুক্ত। ভারতের এখানে বিপুল পরিমাণ বাণিজ্য আছে, এবং ওই যে বাণিজ্যটা তার দিকে হেলে পড়া, বিনিয়োগ আছে। তো সব মিলিয়ে ব্যবসা, বিনিয়োগ, যাতায়াত, তো আমরা তো অ্যাফোর্ড করি না আসলে খারাপ সম্পর্ক। তো দুই দেশের স্বার্থেই সম্পর্কটা ভালো হওয়া কাম্য, এবং অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেটাতে খুব যৌক্তিকভাবে, খুব ন্যায়সঙ্গতভাবে সুরাহা করার একটা মানসিকতা থাকা দরকার, এটি আমি মনে করি। এবং সবসময় আমি আন্তর্জাতিক সম্পর্কটাকে ন্যাশনাল ইন্টারেস্ট এবং লাভ লোকসানের ভিত্তিতে দেখি। কেউ কিন্তু কারো বন্ধুত্ব কিন্তু চ্যারিটি করতে আসে না, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলে না। যে ইনভেস্ট করে সেটি চায়না হোক, সৌদি আরব হোক। ফর এক্সাম্পল সৌদি আরব, আমরা হিস্টোরিক্যাল লিগেসি দেখি বিএনপির সাথে গালফ কান্ট্রিগুলোর রিলেশনশিপ অনেক স্ট্রং ছিল, কিন্তু আওয়ামী লীগের সময় দেখা গেছে না, আস্তে আস্তে করে আওয়ামী লীগের সাথে সম্পর্ক বেড়েছে, সৌদি বিনিয়োগ বেড়েছে। কেন? ব্যবসায়িক স্বার্থ ছিল এখানে, এখনও স্বার্থটা আছে। সরকার পতন হয়েছে, কিন্তু সে বিপুল পরিমাণ যে বিনিয়োগ হয়েছে, সে বিনিয়োগ তো সে উঠিয়ে নিবে না, এখানে তো থাকবে। তারপর স্ট্রেট পাকিস্তানের দিকে আসি, যে হ্যাঁ, পাকিস্তানের সাথে খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই আওয়ামী লীগের সময় সম্পর্কটা খুবই ধরেন এক ধরনের অচল অবস্থা, শীতল অবস্থা যে নামে অভিহিত করেন, রুটিন আসা যাওয়া ছাড়া কিছুই থাকে না। তো সে জায়গায় সরকারের পট পরিবর্তনের পরে পাকিস্তান অনেক বেশি আপবিট যে সম্পর্কটা চাঙ্গা হয়ে উঠবে, এবং সেটি রাতারাতি হবে কি না আমি জানি না। যে আজকে যে আলোচনাটা তাদের হয়েছে বিভিন্ন মেকানিজমে, বিশেষ করে ফরেন সেক্রেটারি লেভেলের ডিসকাশনটা গত 12 বছরের বেশি সময় ধরে বন্ধ হচ্ছেই না। তো সেই আস্তে আস্তে করে নানান
লেভেলে আলোচনাগুলো হয় কিনা, ইকোনমিক কমিশনগুলো রিভাইভ করার জন্য এগুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি পাকিস্তানের সাথেও আমাদের কিছু পেন্ডিং কিছু ইস্যু আছে। ৭১ যে গণহত্যা হয়েছিল, সে গণহত্যার জন্য তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টা আছে, সেটি তাদের চাইতে হবে, এটি কোনো সুরাহা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধের আগে যে আমাদের যে ঘূর্ণিঝড় হয়েছিল, আমাদের কমন ফান্ডে কিছু টাকা ছিল, যে অর্থ ছিল, সম্পদ ছিল, সেটি বন্টনের সেটি কিন্তু হিস্সা এখনো হয়নি। অর্থাৎ পাকিস্তানের সাথে আমি সুসম্পর্ক চাই, পুনরুজ্জীবন চাই, যে নামেই আপনি অভিহিত করেন, আমার যে আনরিজলভ ইস্যুগুলো আছে সেগুলোর কিন্তু সুরাহা হওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি এবং ব্যক্তিগত বিশ্বাস, এবং আমি মনে করি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ এটা মনে করেন যে এই সম্পর্ক ভালো করতে হলে আমাদের ইতিহাসের কাছে ফিরে যাওয়া উচিত, পুনর্মূল্যায়ন করা উচিত। আর আরেকটা জিনিস দেখুন, আমরা এখানে ভারতের কথা বলছি, পাকিস্তান বলছি, যুক্তরাষ্ট্র বলছি, চীন বলছি। আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, ৭১ সালে কিন্তু মার্কিন জনগণ মুক্তিযুদ্ধের সমর্থক ছিল, কিন্তু বাংলাদেশ বিজয় অর্জন করার সাথে সাথে ৭২ এপ্রিলে, আমি যদি ভুল না করি, যুক্তরাষ্ট্র আমাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু চীন স্বীকৃতি দিয়েছিল ৭৫ 15 আগস্টের পর। অর্থাৎ একটু আগে উনি যেটা বললেন যে পরিবর্তিত পরিস্থিতির সাথে আপনার নিজেকে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া, এটার কিন্তু কোনো বিকল্প নেই। তো কাজে আন্তর্জাতিক সম্পর্কগুলো সেভাবেই কিন্তু ইভলভ করে। ধরুন তুরস্কের কথা, মানবতা বিরোধী অপরাধের যখন বিচার হচ্ছিল, তারা গোলাম আজমের ফাঁসির আদেশ, শাস্তি বন্ধ করতে, জামাত নেতাদের বিচার ঠেকাতে নানানমুখী তৎপরতা চালিয়েছিল, মিথ্যা পরিচয় দিয়ে বাংলাদেশে এসেছিল, বিবৃতি দিয়েছিল, যেখানে সৌদি আরবের মতো দেশ নীরব ছিল। তো সেই টার্কিকে আমরা দেখলাম, একটা দুটা ঘটনায় কিন্তু বাকবদল হয়। টার্কিতে যে কু হয়েছিল এরদোয়ানকে উচ্ছেদ করার জন্য, সে কুর সাথে সাথে প্রথম যে 2-3 জন নেতা চিঠি লিখেছিল, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন একজন। তারপর ধরুন রোহিঙ্গা সংকটের টার্কি বাংলাদেশের পাশে দাঁড়া। অর্থাৎ 2-3টা ঘটনার পরে এমন দাঁড়িয়েছে, 2023 সালের হিসাব পর্যন্ত আমি জানি 4 থেকে 5 বিলিয়ন পরিমাণ ব্যবসা হয়েছে শুধু ডিফেন্সে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু স্ট্যাটিক থাকে না, একটা জায়গায় ঠিক পুকুরের পানির মতো করে তার কিন্তু স্রোত আছে, জোয়ার ভাটার মতো এগিয়ে চলে। তো সেইটার সাথে খাপ খাইয়েই বোধহয় বাংলাদেশকে এই পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার ব্যাপারে খুব কৌশলী হয়ে এগোনোটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।